স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন কানাডা ডায়েরিতে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি বনাকুর মুস্তাফা, কানাডার টরন্টো থেকে। কাঁটা দিয়ে কাঁটা তোলার চেষ্টায় কানাডা। একের পর এক শুল্ক আরোপের খেলায় মত্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তারই বদলা ঘোষণা করলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। প্রতিশোধ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কিছু গাড়ির উপর 25% শুল্ক আরোপ করছে দেশটি। কানাডার এই প্রতিশোধের ফলে কতগুলি যানবাহন প্রভাবিত হতে পারে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি বিস্তারিত। তবে শক্তি মাপতেই এমন সিদ্ধান্ত নিয়েছে কানাডা, দাবি প্রধানমন্ত্রী কার্নির। কিছুদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে গাড়ি তৈরির উপর 25% হারে শুল্ক আরোপ করেন। ফলে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়ে কানাডা। এবার তারই প্রতিশোধ নিল দেশটি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কিছু গাড়ির ওপর পাল্টা 25% শুল্ক আরোপ করেছে অটোয়া। সম্প্রতি এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কানাডার স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের সাথে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন কার্নি। এবারে যে কথা সে কাজ। কানাডার এই প্রতিশোধের ফলে কতগুলি যানবাহন প্রভাবিত হতে পারে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি বিস্তারিত। তবে নিজের প্রতিক্রিয়াকে উদ্দেশ্যপ্রণোদিত এবং শক্তিমাপতেই করেছেন কানাডার প্রধানমন্ত্রী। ক্ষমতায় বসার পর থেকে একের পর এক শুল্ক আরোপে বিশ্ব অর্থনীতিতে বড় নাড়া দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ চাপিয়েছেন তিনি। তবে নতুন পারস্পরিক শুল্ক আরোপের হাত থেকে রক্ষা পেয়ে গিয়েছে মেক্সিকো এবং কানাডা। দেশ দুটিকে বাদ দেওয়ার কারণ হল এরই মধ্যে শুল্কের লাগামহীন বোঝা চাপানো হয়েছে তাদের ওপর। এর আগে ফেন্টানিলের সাথে যুক্ত কিছু পণ্যের ওপর 25% এবং কানাডিয়ান জ্বালানি ও পটাশের উপর 10% শুল্ক চাপান ট্রাম্প। পরবর্তীতে কানাডা ও মেক্সিকো থেকে আমদানির ওপর আরোপ করা হয় আরও 25%, যার ফলে বাণিজ্য যুদ্ধের আবহাওয়া তৈরি হয়। এর পাশাপাশি উত্তেজনা বাড়ে প্রতিবেশী দেশগুলোর সাথে। তবে মার্কিন মেক্সিকো কানাডায় চুক্তির অধীনে কথা ছিল আমেরিকায় প্রবেশকারী পণ্যগুলোতে কোনো শুল্ক আরোপ করা হবে না। বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশও বাদ পড়েনি রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টা শুল্কের আঘাতে। হোয়াইট হাউসের প্রকাশিত তালিকায় বলা হয় বাংলাদেশ মার্কিন পণ্যের ওপর 74% পর্যন্ত শুল্ক আরোপ করে। এর প্রতিক্রিয়ায় এখন থেকে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে 37% নতুন অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। মার্চ মাসে মোট কর্মসংস্থান কমেছে কানাডায়, সেই সাথে বেড়েছে বেকারত্বের হার। স্ট্যাটিস্টিক্স কানাডার প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যাতে বলা হয় গেল মাসে দেশটিতে মোট 32,600 জনের চাকরি কমেছে, যা 3 বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম হ্রাস। শুল্ক যুদ্ধ এবং তার পরবর্তী বাস্তবায়নের অনিশ্চয়তায় নিয়োগ বন্ধ করতে বাধ্য হয়েছে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এবং বেড়েছে ছাঁটাইয়ের পরিমাণও। ফলে মার্চ মাসে কানাডার মোট কর্মসংস্থান হ্রাস পেয়েছে এবং বেড়েছে বেকারত্বের হার। দেশটিতে গত মাসে চাকরি হারিয়েছেন 32,600 জন, যা 3 বছরের বেশি সময়ের মধ্যে প্রথম হ্রাস। স্ট্যাটিস্টিক্স কানাডা জানিয়েছে পূর্ণকালীন কাজের তীব্র ঘাটতির ফলে এটি ঘটেছে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশটিতে নতুন কর্মসংস্থান বেড়েছে 2,11,000। শক্তিশালী এই বৃদ্ধির পরে মার্চ মাসে বেকারত্বের হার 6.6% থেকে বেড়ে 6.7% দাঁড়িয়েছে। এক প্রতিবেদনে কানাডিয়ান শ্রমবাজারে বড় ঘাটতির শঙ্কা করছেন সিআইবিসি ক্যাপিটাল মার্কেটসের সিনিয়র অর্থনীতিবিদ অ্যান্ড্রু গ্রান্থাম। রয়টার্সের জরিপে অংশগ্রহণকারী বিশ্লেষকরা 10,000 জনের নিট চাকরি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন এবং বেকারত্বের হার 6.7% বৃদ্ধির অনুমান করেছিলেন। অনিশ্চিত শুল্ক পরিস্থিতির কারণে কোম্পানিগুলো বিনিয়োগ এবং নিয়োগ বন্ধ করে দেওয়ায় বেশিরভাগ অর্থনীতিবিদ আশা করেছিলেন যে চাকরির বাজার দুর্বল হওয়ার লক্ষণ দেখা দিতে শুরু করবে। বিশ্লেষকরা বলেছেন যে অনেক দেশের এই পারস্পরিক শুল্ক এবং প্রতিশোধ বিশ্ব অর্থনীতিতে মারাত্মক আঘাত হানবে বলে আশা করা হচ্ছে। অনেক দেশকে মন্দার দিকে ঠেলে দেবে এই সিদ্ধান্ত। গেল মাসে রয়টার্সের রিপোর্টে জানা যায় কানাডার কিছু খাতে এরই মধ্যে চাকরি হারানো শুরু হয়েছে এবং অর্থনীতিবিদরা ভবিষ্যদ্বাণী করেছেন যে বাণিজ্যিক অংশীদারদের মধ্যে
পারস্পরিক শুল্ক ব্যবস্থার মাধ্যমে কাজ করার সাথে সাথে ছাঁটাই কেবল বাড়বে। স্ট্যাটিস্ট্যান জানিয়েছে, বেকারত্বের হার বৃদ্ধি অথবা শ্রমশক্তির শতাংশ হিসাবে বেকার মানুষের সংখ্যা নভেম্বরের পর থেকেই প্রথম বেড়েছে। মার্চ মাসে মোট 1.5 মিলিয়ন বেকার সংখ্যা রেকর্ড হয়েছে কানাডায়, যা এক মাসে 36,000 বেড়েছে। ব্যাংক অফ কানাডা গেল মাসে বলেছিল যে বাণিজ্য উত্তেজনার ফলে কানাডিয়ানরা তাদের চাকরির নিরাপত্তা এবং আর্থিক স্বাস্থ্য নিয়ে আরও চিন্তিত এবং তারা আরও সতর্কতার সাথে ব্যয় করতে চায়। স্ট্যাটিস্ট্যান জানিয়েছে যে মোট বেকারদের মধ্যে প্রায় 44% গেল 12 মাসের মধ্যে ছাঁটাইয়ের কারণে তাদের চাকরি হারিয়েছেন। গ্রেপ্তার হলেন কানাডা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নিকোলাস কার্টন। বিমানবন্দরে জব্দ করা 9 কেজির বেশি গাঁজা সরবরাহের সাথে তার সংশ্লিষ্টতা থাকায় তাকে হেফাজতে নেয় পুলিশ। ডেইলি দ্য গ্লিনার বলছে, দেশটির গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতেই তাকে আটক করে স্থানীয় পুলিশ। নামিবিয়া সফর শেষে কদিন আগে কানাডায় ফিরেছিলেন। সেখান থেকে এয়ার কানাডার একটি ফ্লাইটে গিয়েছিলেন জন্মভূমি বার্বাডোসে। গেল রোববার বার্বাডোসের গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতেই তাকে আটক করে স্থানীয় পুলিশ। এরপর থেকে তিনি পুলিশি হেফাজতেই আছেন। বলছি ক্রিকেটার নিকোলাস কার্টনের কথা। কানাডা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তিনি। গেল বছর যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপেও খেলেছেন এই খেলোয়াড়। 26 বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার কার্টনকে গ্রেপ্তারের পেছনে গুরুতর অভিযোগের খবর জানিয়েছে জ্যামাইকার দৈনিক দ্য গ্লিনার। ধারণা করা হচ্ছে বিমানবন্দরে জব্দ করা 29 কেজির বেশি গাঁজা সরবরাহের সাথে কার্টনের সংশ্লিষ্টতা আছে। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হিসেবে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এখন তিনি পুলিশকে এ ব্যাপারে সহায়তা করবেন বলে জানিয়েছেন। 2015 সালে বার্বাডোসের মাদক আইন কিছুটা শিথিল করা হয়। গাঁজা চাষের জন্য লাইসেন্স ব্যবস্থাও চালু করা হয়। দেশটির সংশোধিত আইন অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ 57 গ্রাম গাঁজা রাখতে পারবেন এবং এটিকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হবে না। কিন্তু এই পরিমাণ গাঁজা জনসম্মুখে বহন করলে জরিমানা হতে পারে। বিমানবন্দর থেকে পুলিশ যে পরিমাণ গাঁজা জব্দ করেছে তা অনুমোদিত সীমার চেয়ে প্রায় 160 গুণ বেশি। এক বিবৃতিতে কানাডার ক্রিকেট বোর্ড জানায়, জাতীয় দলের খেলোয়াড় নিকোলাস কার্টনের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযোগ এবং তার আটকের বিষয়ে ক্রিকেট কানাডাকে অবগত করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা। ক্রিকেট কানাডা স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করে যাওয়ার ব্যাপারেও জানায় তারা। দুঃসময়ে কার্টনের পাশে থাকার কথা জানিয়েছে ক্রিকেট কানাডা। বিশ্বের যে কোনো দেশের মতোই গেল সপ্তাহটি বাংলাদেশের জন্য ছিল ঘটনাবহুল। 7 দিনে যেভাবে সাগরে মিশেছে পদ্মা নদীর খরস্রোত, তেমনিভাবে গতিশীল ছিল দেশের মানুষের জীবনযাত্রাও। টেকনাফ থেকে তেঁতুলিয়ার সীমানার ভেতরে আলোচনায় এসেছে নানা সংবাদ। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি গেল এক সপ্তাহে দেশের আলোচিত কিছু খবর। দেশে গেল সপ্তাহটি ছিল ঈদের এবং উৎসব পরবর্তীকালে ঘর ছেড়ে ঢাকায় ফেরার দীর্ঘশ্বাসের। ঈদের ছুটি শেষে রেল, সড়ক ও নৌপথে কর্মজীবী মানুষরা ঢাকায় ফেরেন। দক্ষিণাঞ্চলের বিভিন্ন গন্তব্য থেকে রোববার সকাল 7টা পর্যন্ত 60 থেকে 70টি লঞ্চ ঢাকায় প্রবেশ করে। অধিকাংশ যাত্রী ফিরতি যাত্রা নিয়ে সন্তোষ প্রকাশ করেন, জানান নির্ধারিত ভাড়াতেই ভ্রমণ করতে পেরেছেন। তবে অতিরিক্ত যাত্রী নেওয়ার অভিযোগ করেন কেউ কেউ। তবে যাত্রীচাপ স্বাভাবিক থাকায় তেমন কোনো অভিযোগ নেই আন্তনগর ট্রেনে ভ্রমণ করা যাত্রী সাধারণের। যাত্রীদের স্বাভাবিক চাপই দেখা গেছে ঢাকার বাস টার্মিনালগুলোতে। অন্যান্য বছরের তুলনায় এবছর ভাড়াও স্বাভাবিক এবং আমরা খুব সুন্দরভাবে আসতে পেরেছি। যাত্রী যেরকমের নেওয়ার কথা ছিল ওই রকমের তারা নেয় নাই, অতিরিক্ত বেশি নিয়েছে। মানে অতিরিক্ত বলতে অতিরিক্ত প্রায় কমসে কম 3000-এর কম হবে না। কোনো ভোগান্তি আমি দেখি নাই এবং অতিরিক্ত ভাড়া কোথাও আদায় করতেছে না। সপ্তাহের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ছিল থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। বঙ্গোপসাগরে দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলন ছাপিয়ে যে বিষয়টি আলোচনার বড় জায়গা করে নেয় সেটি ইউনূস মোদী বৈঠক। ঢাকা থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হলেও মুখ খোলেনি নয়াদিল্লি, ফলে তৈরি হয় ধোঁয়াশা। অবশেষে যেন গলে সম্পর্কে শীতলতার বরফ।
বিমস্টেক সম্মেলন শেষ হওয়ার পর ব্যাংককে শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয় দুই দেশের শীর্ষ দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠক, যেখানে আগেই ডক্টর ইউনূসের অপেক্ষায় উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী। বৈঠক কক্ষে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ও দিল্লির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা হয়েছে সীমান্ত হত্যা, গঙ্গা ও তিস্তা সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি ইস্যুতে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিং করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র সচিব জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে মোদি ইউনূস বৈঠকে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায় দেশটি। বিক্রম মিস্ত্রি বলেন, গণতান্ত্রিক স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় ভারত। দুই দেশের কার্যকর সম্পর্ককে বাধাগ্রস্ত করে এমন কথাবার্তা থেকে এড়িয়ে চলা উচিত বলে মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র সচিব। India's desire to forge গণতান্ত্রিক স্থিতিশীল বাংলাদেশ সমর্থন করে ভারত। ঢাকার সাথে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক চায় দিল্লি। অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা ভারতের। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দ্বিপাক্ষিকভাবে গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে ঈদ উল ফিতরের ছুটিতে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সময় কাটান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদের তৃতীয় দিন শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। অভিযোগ করেন, বিএনপির নাম করে সংস্কার এবং নির্বাচন নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বিএনপিকে টার্গেট করে একটা প্রচারণা করা হচ্ছে, এটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি, যে বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না নির্বাচন চায়। হুইচ ইজ এ ব্ল্যাটারেন্ট লাই। আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি, এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। দর্শক, কানাডা ডায়েরি এবারের আয়োজনে ছিল এতটুকুই। দেখা হবে আবারও সামনের সপ্তাহে একই সময় চ্যানেল 24-এর পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর কানাডা ডায়েরি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানাতে সরাসরি যোগাযোগ করতে পারবেন canadadiary@channel24bd.tv এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে।